বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রতিরক্ষা এবং বিশ্ব সম্পর্কিত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের আলোচনা করব। তো প্রথম খবরটা বেরিয়ে আসছে আমেরিকা থেকে, যেখানে একজন গুরুত্বপূর্ণ আমেরিকান ট্রেড অফিসার ভারত যাত্রায় আসছেন। এই যাত্রা এমন সময় হচ্ছে যখন ট্যারিফ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমানে ভারতও বেশ কিছু নতুন আমদানি শুল্ক আরোপ করছে। অন্যদিকে ভারত জিসিএপি অর্থাৎ গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম প্রকল্প থেকে বেরিয়ে গেছে, যা ইউনাইটেড কিংডমের জন্য একটা বড় ধাক্কা। আজকের এই ভিডিওতে এইসব বিষয় নিয়েই বিস্তারিত কথা হবে, তাই ভিডিওটার শেষ অবধি অবশ্যই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমেরিকার গুরুত্বপূর্ণ ট্রেড অফিসার ব্রেন্ডন লিঞ্চ ভারত যাত্রায় রয়েছেন। তিনি আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়ার বাণিজ্য নীতি পরিচালনা করেন এবং তার এই যাত্রা এমন সময় হচ্ছে যখন ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ট্যারিফ নিয়ে মতবিরোধ চলছে। ব্রেন্ডন 25শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত ভারতেই থাকবেন এবং এই সময়ে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। মূল আলোচনার বিষয়বস্তু ভারতের ওপর আমেরিকার নতুন ট্যারিফ সংক্রান্ত নীতি। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে যেসব দেশ আমেরিকান পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করে তাদের বিরুদ্ধেও আমেরিকা পাল্টা শুল্ক আরোপ করবে। তো এই সিদ্ধান্তের প্রভাব ভারতে কেমন পড়বে? আমেরিকা ভারতের কিছু পণ্যের ওপর বেশি ট্যারিফ বসাবে। ভারত চাইছে এই নতুন ট্যাক্স থেকে কিছুটা রেহাই পেতে, যাতে ভারতীয় বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়। উভয় দেশ একটা নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অর্থাৎ বাইল্যাট্রাল ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছে। ভারত চায় আমেরিকা ভারতীয় পণ্যগুলোর ওপর কম ট্যারিফ আরোপ করুক এবং ভারতীয় পণ্য আমেরিকান বাজারে বেশি প্রবেশাধিকার পাক। আমেরিকা চায় ভারত আমেরিকার তেল, গ্যাস এবং অস্ত্রের ক্রয় বৃদ্ধি করুক, যাতে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমে। তো ভারতের এই নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্ত এবং প্রভাব। ভারত 2025-26 সালের বাজেটে কিছু আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে বোরবন হুইস্কি, ওয়াইন এবং ইলেকট্রিক ভেহিকেলস। এটাকে আমেরিকা ইতিবাচক সংকেত হিসাবে দেখছে, যা ভবিষ্যতে একটা বাণিজ্য চুক্তির দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া, ইউএই, সুইজারল্যান্ড এবং নরওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে এবং এই দেশগুলোর জন্য শুল্ক কমিয়েছে। তো ভারত আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? 2023 সালে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $190 বিলিয়ন। 2023-24 সালে আমেরিকা ছিল ভারতের তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী, যার বিনিয়োগ ছিল $5 বিলিয়ন। তো এই সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে উভয় দেশই বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করা ঝুঁকি নিতে পারবে না। এই কারণেই আমেরিকা তার ট্যারিফ নীতির বিষয়টা সরাসরি আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছে। ওদিকে জিসিএপি প্রকল্প থেকে ভারতের বেরিয়ে আসা ব্রিটেনের জন্য বড় একটা ধাক্কা। দ্বিতীয় বড় খবরটা এসছে ইউনাইটেড কিংডম থেকে। সম্প্রতি ভারত এবং ব্রিটেনের সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়েছে। প্রথমে এস জয়শঙ্কর স্যার অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রী ব্রিটেনকে কড়া বার্তা দেন। এরপর ভারত ব্রিটিশ রাষ্ট্রদূতদের কিছু বিশেষ সুবিধা বাতিল করে। এখন ভারত জিসিএপি অর্থাৎ গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম প্রকল্প থেকে বেরিয়ে এসছে, যা ব্রিটেনের জন্য বড় একটা ধাক্কা। তো এই জিসিএপি প্রকল্প কি? ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি একটা ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির পরিকল্পনা করছে, যাকে টেম্পেস্ট জেট বলা হচ্ছে। 2035 সালের মধ্যেই প্রকল্পটা সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। এই প্রকল্পের জন্য ব্রিটেন, ভারত এবং জাপানের সহায়তা চাইছিল। বিশেষ করে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তির ওপর ব্রিটেনের নজর ছিল, যা ভারত নিজের দেশীয় অ্যামকা ফাইটার জেট প্রকল্পে ব্যবহার করছে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে আর এই প্রকল্পে থাকবে না। তো ভারত কেন এই প্রকল্প থেকে বেরিয়ে এলো? 2018 সালে যখন টেম্পেস্ট প্রকল্প শুরু হয়েছিল তখন ভারত এতে আগ্রহী ছিল, কারণ তখন অ্যামকা প্রকল্প প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু এখন ভারতের নিজস্ব অ্যামকা প্রকল্প দ্রুত অগ্রসর হচ্ছে। ভারত ইতিমধ্যেই তেজস, রাফায়েল এবং আপগ্রেডেড সুখোই ফাইটার জেট ব্যবহার করছে। এছাড়াও F-35 এবং SU-57 এর মতো বিদেশি ফাইটার জেট কেনার অফারও ভারতের কাছে আছে। ভারত চায় বিদেশি প্রকল্পের পরিবর্তে দেশে নিজস্ব প্রযুক্তিতে বিনিয়োগ করতে। তো ভারতের এই সিদ্ধান্তের কি প্রভাব পড়তে পারে? এই নিয়ে ব্রিটেন আশা করেছিল যে ভারত এই প্রকল্পে বিনিয়োগ করবে এবং তার প্রযুক্তি শেয়ার করবে, কিন্তু ভারতের না বলার কারণে ব্রিটেনকে এখন অতিরিক্ত ফান্ড এবং গবেষণার জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হবে। ব্রিটেন এখন হয় জাপানের সহায়তা নিতে পারে, না হলে এই প্রকল্পে আরো দেরি হতে পারে। এছাড়াও খালিস্তান ইস্যু নিয়েও ভারত
এবং ব্রিটেনের মধ্যে উত্তেজনা ছিল, যা এই প্রকল্প থেকে ভারতের বেরিয়ে আসার অন্যতম কারণ হতে পারে। তা আপনার কি মনে হয়, ভারত এক্ষেত্রে কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্প থেকে বেরিয়ে এসে, নাকি ভারতের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি করবে? তা আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। চলে যাই এবার আমাদের পরবর্তী আপডেটে। কয়েকদিন আগে মারং বালোচ সম্পর্কে টপিক উঠেছিল, যেখানে বলা হয়েছিল তিনি ভারতের কাছে সাহায্যের আবেদন করছেন। বালুচিস্তানে যা ঘটেছে তা নিয়ে তিনি ভারতের সমর্থন চেয়েছিলেন, কিন্তু এখন তাকে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। আপনি বিভিন্ন নিউজ আর্টিকেল দেখতে পাবেন যেখানে লেখা আছে পাকিস্তান জেলস বালোচ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। তো এই মারং বালোচকে, তিনি একজন বালোচ মানবাধিকার কর্মী, যিনি বালোচ একতা কমিটি গঠন করেছিলেন। এই সংগঠন বালোচ জনগণের অধিকারের জন্য লড়াই করে এবং জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের জন্য আওয়াজ তোলে। তো এই বেলুচিস্তানে কি ঘটেছে? পাকিস্তানে দীর্ঘদিন ধরে বালোচ জনগণের উপর অত্যাচার চলে আসছে। অনেক বালোচ নাগরিক গুম হয়ে গেছে এবং তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মারং বালোচ এই অন্যায়ের বিরুদ্ধে সাহসী লড়াই করেছেন। 11ই মার্চ বালোচ লিবারেশন আর্মি পাকিস্তানে একটা ট্রেন হাইজ্যাক করে, যেখানে অনেক মানুষ প্রাণ হারান। এরপর পাকিস্তান সরকার কঠোর দমন নীতি গ্রহণ করে, অনেক মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে যখন বালোচ জনগণ প্রতিবাদ করতে নামে, তখন পুলিশ ফায়ার করে, যেই ফায়ারিং এ 3 জন নিহত হয়। এই ঘটনার পর মারং বালোচ একটা প্রতিবাদ সভার আয়োজন করেন। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তাকে কোয়ার্টার হুডা জেলে বন্দী রাখা হয়েছে। তার বোন নাদিয়া বালোচ তার সঙ্গে কয়েক মিনিটের জন্য দেখা করতে পেরেছিলেন, কিন্তু তার আইনজীবীকে দেখা করতে দেওয়া হয়নি। তার পরিবার খাবার পাঠাতে চেয়েছিল, কিন্তু জেল কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। পরিবার আশঙ্কা করছে যে তাকে বিষ প্রদত্ত খাবার দেওয়া হতে পারে। পাকিস্তানের একটাই ভয়, এই মারং বা মেহরং বালোচ বিশ্ব জুড়ে স্বীকৃতি পাচ্ছে। টাইম 100 নেক্সট লিস্টে মারং বালোচের নাম ছিল, যেখানে বিশ্বের উদীয়মান নেতাদের তালিকা প্রকাশিত হয়। এরপর পাকিস্তান সরকার তার পাসপোর্ট বাজেয়াপ্ত করে এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। তিনি 2025 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পাকিস্তান সরকার এখন আরো আতঙ্কিত হয়ে পড়েছে। বালোচ হিউম্যান রাইটস কাউন্সিল জাতিসংঘের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। ইউএন মানবাধিকার সংস্থার বিশেষ প্রতিনিধি মেরি লরেল মারং বালোচের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর অত্যাচার চালাচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে তিনি পাকিস্তানে এই নিপীড়ন বন্ধ করতে ব্যবস্থা নেন। জাতিসংঘ কি আদৌ কিছু করবে? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন, কিন্তু বালুচিস্তানের বিষয়ে তিনি কিছু বলবেন কিনা সেটা বড় প্রশ্ন। জাতিসংঘ অনেক আন্তর্জাতিক ইস্যুতে ব্যর্থ হয়েছে, সেই জন্য এইবারও তারা চুপ থাকবে কিনা সেটাই দেখার বিষয়। এখানে ভারতের কি ভূমিকা? কেন বালুচিস্তান ভারতের সাহায্য চাইছে? বালোচ জনগণ ভারতের কাছে আবেদন করছে যাতে ভারত এই ইস্যুটাকে আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন করে। ভারত ইতিমধ্যে এই কাজ শুরু করে দিয়েছে। যখন পাকিস্তান জাতিসংঘে কাশ্মীরের বিষয়টা উত্থাপন করেছিল, তখন ভারত পাল্টা জবাব দিয়েছিল যে পাকিস্তানি সেনারা বালুচিস্তানে যেভাবে অত্যাচার চালাচ্ছে সেটা পুরো বিশ্ব দেখছে। সম্প্রতি একজন ভারতীয় নারী পার্বতী, যিনি বালোচ জনগণের অধিকার নিয়ে কাজ করছেন, তাকে বালুচিস্তানের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছে। বেলুচিস্তান এবং ভারতের মানুষের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হচ্ছে। অনেক ভারতীয়ই বালোচ জনগণের সমর্থনে এগিয়ে আসছে। তো আপনি কি মনে করেন বালুচিস্তানের প্রতি ভারতের আরো সক্রিয় সমর্থন দেওয়া কি উচিত? মারং বালোচের গ্রেপ্তার কি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন? জাতিসংঘ কি সত্যি এতে হস্তক্ষেপ করবে? তা আপনার কি মতামত এই বিষয়ে সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং বালোচ জনগণের প্রতি আপনার কোনো বার্তা থাকলে সেটাও লিখুন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।